ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান মার্সুস হামলার সাফল্যকে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ হিসেবে ঘোষণা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জানাবো বিস্তারিত। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৭ জেলায় অভিযান চালিয়ে ২৮০টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার ও ৬টি ঈদগাহ। কাতারের যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই গাজায় হামলা করল ইসরায়েলি বাহিনী। এতে নিহত ৮৪ জন ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দিন না কেন ইরান কোনোভাবেই মাথা নত করবেন না বললেন ইরানের প্রেসিডেন্ট। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্কবার্তা দিয়েছেন চলমান যুদ্ধবিরতি ভেঙে ভারত ফের হামলা চালাতে পারে। সেই সঙ্গে তিনি বলেছেন ভারতের পক্ষ থেকে উস্কানি এলে তার শক্ত জবাব দেবে পাকিস্তানও। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান মার্সুস সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। এর মাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। বুধবার ১৪ মে ভারতের বিরুদ্ধে বুনিয়ান মার্সুসে অংশ নেওয়া সৈন্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইতিহাসে চিরন্তন থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা ভারতের অপরিচিত অগ্রাসন ঠেকিয়ে দিয়েছে। শেহবাজের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এছাড়া সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধান সহ অন্যান্য উপদেষ্টারাও ছিলেন। ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে শেহবাজ বলেন, দুনিয়া জানে ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে কারা। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি ও তেহরাক তালেবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে, যা নরেন্দ্র মোদীর কাছ থেকে আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, মোদি আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তানি অঞ্চলে শান্তি চাই, কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না। পাকিস্তান ভারতের পানি প্রবাহ বন্ধের হুমকির জবাবে শেহবাজ বলেন, যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে তাহলে জেনে রাখুন পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে। এটি আমাদের সীমারেখা, যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না। কাশ্মীরের পেহেলগ্রাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এতে পাকিস্তান বহু বেসামরিক নাগরিকের মৃত্যুর সহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে অপারেশন বুনিয়ান মার্সুস চালায় পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৭ জেলায় অভিযান চালিয়ে অবৈধ আখ্যা দিয়ে ২৮০টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ৬টি ঈদগাহ। গেল বুধবার থেকে অভিযান শুরু করা হয়। এই ৭ রাজ্যে ভারত নেপালের সীমান্তের নিকটবর্তী। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। ভারতের কেন্দ্র উত্তরপ্রদেশ রাজ্য সরকারের অসীম বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এদিকে পাকিস্তানকে সমর্থনের অভিযোগে তুরস্ক ও আজারবাইজানের পণ্য বয়কট শুরু করেছে ভারতীয় ব্যবসায়ীরা। রাজস্থানের উদয়পুরে তুর্কি মার্বেল আমদানিতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আর মহারাষ্ট্রে বন্ধ করা হচ্ছে তুর্কি আপেলের বিক্রি। ভারতীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে। ভারতের উদয়পুরের মার্বেল কারখানায় চলছে পাথর কাটা ও পলিশিংয়ের কাজ। তবে তুরস্ক থেকে আমদানি করা মার্বেলের গন্তব্য এখন বাতিলের তালিকায়। ভারত পাকিস্তান সীমান্তে কয়েকদিনের সংঘর্ষে বহু বেসামরিক নাগরিক প্রাণহানির পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলে কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে অন্য মাত্রায়। অভিযোগ উঠেছে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক ও আজারবাইজান। প্রতিবাদে দেশব্যাপী তুরস্কের পণ্য বর্জনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন ও রাজস্থানের মার্বেল ব্যবসায়ীরাও। ভারতের একজন ব্যবসায়ী বলেছেন, তুরস্ক আর আজারবাইজান ভারতের অর্থনীতির উপর অনেকটা নির্ভরশীল। এখন যদি তারা পাকিস্তানকে সমর্থন করে তাহলে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না। বৃহস্পতিবার ১৫ মে সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৪ জন নিহত হয়েছেন। কাতারের যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যে এ হামলা করল ইসরায়েলি বাহিনী। এ হামলা উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহজতর করবে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর থেকে উত্তর গাজায় আল জাজিরার শরণার্থী শিবির সহ বেশ কিছু স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আরও ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও একটি জায়গায় হামলায় হতাহতের ঘটনা ঘটে। আল জাজির বলেছে, জেবেলিয়ায় উদ্ধারকর্মীরা শিশুদের লাশ সরাতে কেবল মোবাইলের ক্যামেরার আলো ব্যবহার করছেন।
ধসে পড়া কংক্রিটের স্ল্যাব ভেঙে ফেলা হচ্ছে। মধ্য গাজায় দেইর আল বালা থেকে আল জাজিরার তারেক আবু আজম বলেন, ইসরায়েলি পরিকল্পিত এবং তীব্র সামরিক বিমান হামলা চালাচ্ছে। এই হামলা হচ্ছে আবাসিক বাড়িগুলোকে লক্ষ্য করে, যাতে পরিবারগুলোকে ওই এলাকা ছেড়ে অস্থায়ী তাঁবুতে বসবাস করতে বাধ্য হন। তিনি বলেন, এটি একটি অত্যন্ত নাটকীয় বাস্তবতা। গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজায় শিশু ও বাস্তুচ্যুত পরিবারগুলোকে যে মানবিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তার তীব্রতা তুলে ধরা হয় এই হামলায়। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েলি বোমাবর্ষণের এক সংক্ষিপ্ত বিরতির পর ইসরায়েলি আমেরিকান জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়। এর পরপরই কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দল দোহায় আসেন। এই অবস্থাতেই হামলা চালাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থত দূত স্টিভ উইটকফ বলেন, যুদ্ধবিরতি আলোচনায় সকল ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি হচ্ছে। যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ গাজায় সাহায্য প্রবেশ পুনরায় শুরু করা নিয়ে আলোচনা অগ্রগতি হচ্ছে। বিস্তারিত কিছু না জানিয়ে ইউকফ বলেন, তিনি আশা করেন শীঘ্রই একটি ইতিবাচক ঘোষণা আসবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার পূর্ণ বক্তব্য করেন, যুদ্ধবিরতি চুক্তি হলে ইসরায়েলের গাজায় সামরিক অভিযান বন্ধ করবে না। এদিকে গাজায় মার্কিন ইসরায়েল বিতর্কিত মানবিক সহায়তা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে চীন, রাশিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। এর পরিবর্তে ইসরায়েলকে গাজার উপর থেকে 2 মাসের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো। যুক্তরাজ্যের জাতিসংঘ দূত ইসরায়েলকে অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা পুনরায় প্রবেশে জাতিসংঘকে সহায়তা করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং মানবিক সহায়তা নিয়ে বলেন, মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জঘন্যতম মানসিকতার পরিচয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 52,908 জন নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দিন না কেন, ইরান কোনোভাবেই মাথা নত করবে না। ট্রাম্প ভাবছেন, এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাবো। আমরা ভয় পাই না। শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহীদ হওয়া আমাদের কাছে অনেক গর্বের। আমরা কাউকে ভয় পাই না। কোনো হুমকি আমাদের দমন করতে পারবে না। রিয়াদে এক সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই, তবে ইরানকে সন্ত্রাসের সহায়তা বন্ধ করতে হবে, প্রক্সি যুদ্ধ থামাতে হবে, আর পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চিরতরে ছেড়ে দিতে হবে। ট্রাম্প আরও বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু ইরান যদি আমাদের প্রস্তাব না মানে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। জবাবে ইরান বলেছে তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু কোনো ধরনের চাপ বা হুমকির সামনে নত হবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, শান্তিপূর্ণ আলোচনায় আমরা রাজি, তবে সম্মান রক্ষা করে আলোচনা হবে। ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না। যুক্তরাষ্ট্র বুধবার আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত 6 ব্যক্তি ও 12টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2015 সালে ইরান ও বিশ্ব শান্তি সংস্থাগুলোর মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল, কিন্তু ট্রাম্প 2018 সালে প্রেসিডেন্ট থাকাকালীন একতরফাভাবে চুক্তি থেকে সরে যান। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে। বর্তমানে ওমানের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বুধবার 14 মে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। নরেন্দ্র মোদী তার রাজনৈতিক মূলধন হারিয়েছে। চাপ ও জনপ্রিয়তা হ্রাসের কারণে তিনি হঠাৎ করে উন্মাদ সিদ্ধান্ত নিতে পারেন। যদি মোদী হতাশা থেকে কোনো বেপরোয়া পদক্ষেপ নেন, সেক্ষেত্রে পাকিস্তানও তার দৃঢ় জবাব দেবে, এবং শুধু তাই নয়, বৈশ্বিক চাপও সহ্য করতে হবে ভারতকে। খাজা আসিফ বলেন, এখানে আর একটি কথা আমি বলবো, যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের উপর কোনো বৈশ্বিক চাপ কাজ করেনি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র রাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে, সমর্থন করেছে, এবং এ কারণেই আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। এখন ভারতের মিত্রদের উচিত হবে মোদীকে যে কোনো প্রকার বেপরোয়া সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখা। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।